কি ভয়ঙ্কর অবস্থা দেখুন। কাশ্মীরের ভেতর অপারেশন চালিয়ে পাক সেনা প্রায় 200 থেকে 250 জনের বেশি কাশ্মীরিদের নৃশংস হত্যালীলা চালিয়েছে, যাকে নিয়ে গোটা বিশ্বে এমনকি ইউরোপের মতন দেশেও লোকজন রাস্তায় নেমে প্রদর্শন করছে। আর এই খবর পেয়েই ওদিকে ভারত এমন একটা কাণ্ড করে বসেছে যার রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে আমেরিকার চীনের মতন দেশ, যেখানে ভারত সরকার পাল্টা নির্দেশ দেয় যে ব্যাক টু ব্যাক 12টা নিউক্লিয়ার মিসাইল মোতায়েন করা, যাতে প্রয়োজন পড়লে ভারত সরাসরি নিউক্লিয়ার মিসাইল অ্যাটাক করে দিতে পারে যে কোনো দেশের ওপর। ব্যাস, এতেই হাওয়া টাইট হয়ে গেছে একাধিক দেশে। কারণ এটা প্রথমবার যখন ভারত নিজেদের এই নিউক্লিয়ার ওয়ারহেড মোতায়েন করছে। হ্যাঁ, আমাদের কাছে নিউক্লিয়ার মিসাইল ছিল ঠিকই, কিন্তু ওগুলোর মধ্যে কোনো নিউক্লিয়ার ওয়ারহেডই ছিল না। মানে ওই সমস্ত মিসাইল কেবলমাত্র নর্মাল হামলার জন্য ছিল, তার ভেতর কোনো নিউক্লিয়ার রাখা ছিল না। এই সমস্ত নিউক্লিয়ার এতদিন পর্যন্ত আলাদা করে অন্য জায়গায় সুরক্ষিত রাখা ছিল, যাতে ভারত কিন্তু ভুল করেও এই সমস্ত নিউক্লিয়ার কোনো দেশের ওপর অ্যাটাক করতে না পারে। কিন্তু 27 বছর পর যেভাবে ভারত সরকারের নির্দেশে আমাদের এই 12টা মিসাইলের ভেতর নিউক্লিয়ার ওয়ারহেডকে যুক্ত করে তাকে রেডি টু ফায়ার মোডে রাখা হয়েছে, তা কিন্তু সাফ ইঙ্গিত যে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা কোনো বড় যুদ্ধের প্রিপারেশন। এর আগে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক, এমনকি রিসেন্টলি অপারেশন সিঁদুরের সময় যখন ভারত পাকিস্তানের কনফ্লিক্ট চরম মাত্রায় ছিল, তখনও কিন্তু ভারত নিউক্লিয়ার ওয়ারহেডে হাত দেয়নি। তাহলে এখন এমন কি হলো যে রাতারাতি 12টা নিউক্লিয়ার মোতায়েন করে দিল? এটা কি পিওকের ভেতরে চলা পরিস্থিতির জন্য প্রিপারেশন নিচ্ছে ভারত? তাই আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত জানব যে কোথায় মোতায়েন হলো আমাদের এই 12টা নিউক্লিয়ার ওয়ারহেড। এটা কি পাকিস্তানের দিকে নাকি চীনকে ঠেকিয়ে রাখতে মোতায়েন করেছে ভারত? আর তার সাথে পিওকের ভেতর এই মুহূর্তে কি চলছে এবং কেন পাক সেনা এভাবে কাশ্মীরের নৃশংস হত্যালীলা চালাচ্ছে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, গত কয়েক বছর ধরে পিওকের ভেতর সাধারণ মানুষ পাকিস্তানের দখলদারি, ওদের অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রদর্শন করছিল, আর বেশ ব্যাপক লড়াইও হচ্ছিল। কিন্তু হঠাৎ করে 2 দিন আগে এমন কিছু ঘটে যা পুরো খেলাই ঘুরিয়ে দেয়। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কাশ্মীরের আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে হাজার হাজার সাধারণ মানুষ রাস্তায় নামে, যেটা এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই আন্দোলনটা শান্তিপূর্ণভাবেই চলছিল, যাতে পাকিস্তান ওদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়। কারণ পিওকের ভেতরে সমস্ত রিসোর্সকে লুট করে ওখানকার নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করে সেগুলো কিন্তু পাঞ্জাবে পাঠানো হচ্ছিল, অথচ কাশ্মীরিদের সামান্য খাওয়ার জলের জন্য বা আটার জন্য ওখানে গিয়ে ধর্ণা দিতে হয়। এছাড়াও স্কুল, কলেজ, রাস্তাঘাট এসব তো ভুলেই যায়, বিদ্যুৎই আসে না ম্যাক্সিমাম জায়গায়। অন্যদিকে ভারত নিজেদের কাশ্মীর রাজ্যে পুরো কায়াপালাটি করে দিয়েছে, আর এই সমস্ত দেখেই পিওকের লোকজন রাস্তায় নামে। ব্যাস, পাকিস্তানের সেনাবাহিনী এদেরকে ঠেকাতে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। উদাহরণ হিসেবে পাকিস্তানের এই অ্যাকশন কমিটির যে প্রধান, তিনি পাক মিডিয়াকে দেওয়া নিজের বয়ানে দাবি করেছে যে ওদের ওপর পাক সেনা ওপেন ফায়ারের নির্দেশ দিয়েছে, যাতে পুরো প্রদর্শন কুচলে দিতে পারে। আর এটা তো স্বাভাবিক, যতটা শক্তির সাথে পাক সেনা ভারতের সামনে সারেন্ডার করে, ঠিক ততটাই শক্তি দিয়ে ওরা সাধারণ মানুষও মারতে পারে। এখানেও তাই হয়। হামলা এতটাই তীব্র ছিল যে দেখতে দেখতে গত 8 তারিখে মৃত্যুর সংখ্যা 150 পার করে যায়। কিন্তু তাতে লোকাল লোকজন থামার বদলে আরও ক্ষেপে যায় এবং প্রদর্শন উগ্র হয়ে ওঠে। এখন এই উগ্র প্রদর্শনকে ঠেকাতে পাক সৈনিকরা পাল্টা এমন আক্রমণ চালায় যে এই মৃত্যুর সংখ্যা এখন বলা হচ্ছে 200 থেকে 300 পেরিয়ে গেছে। যার দরুন এর বিরুদ্ধে এখন ইউকের মতন ইউরোপিয়ান দেশে কাশ্মীরি লোকজন পাকিস্তানের হাই কমিশনের সামনে প্রদর্শন শুরু করে দিয়েছে এবং পুরো যে ভারত বিরোধী কাশ্মীর ন্যারেটিভ পাকিস্তান তৈরি করেছিল এত বছরে, তা নিজেদের ওপরেই ব্যাকফায়ার করছে। এছাড়াও পিওকে থেকে যে সমস্ত ফুটেজ এসেছে, এমনকি ওখানকার যে সমস্ত আহত কাশ্মীরিরা বা তাদের পরিবারের লোকজন, তারাও ভিডিও বানিয়ে রিপোর্ট করছে সোশ্যাল মিডিয়া, তাতে কিন্তু মৃত্যুর যে অ্যাকচুয়াল সংখ্যা সেটা অনেক বেশি বেড়ে গেছে। আর এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তার কোনো হিসেব নেই। এখন পিওকের ভেতর পরিস্থিতি যখন অগ্নিগর্ভ, ঠিক তখনই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সিপ্রি
আরেকটা ধামাকা নিয়ে আসে, যেখানে ওরা দাবি করে যে ভারত অপারেশন সিঁদুরের পর চুপচাপ নিজেদের নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা মারাত্মক লেভেলে বাড়িয়ে দিয়েছে। আর এখানে কতটা বৃদ্ধি হয়েছে? তো ভারতের কাছে এতদিনে 160 থেকে 65টা নিউক্লিয়ার ওয়ারহেড রাখা ছিল, যেটা আমাদের জন্য যথেষ্ট। কারণ চায়না বা পাকিস্তান যদি নিউক্লিয়ার অ্যাটাক করতে হয় তাহলে 100টাও নিউক্লিয়ার লাগবে না। অন্যদিকে পাকিস্তানের কাছে এই তুলনায় আরেকটু বেশি নিউক্লিয়ার ছিল, প্রায় 170টার কাছাকাছি। এখন ওদের কাছে এত বেশি কেন? তো পাকিস্তান বেসিক্যালি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বম তৈরি করেছিল, যার ধরুন 70 থেকে 80 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারবে এরকম ছোট ছোট বম ছিল। এটা দিয়ে পাকিস্তানের পরিকল্পনা ছিল নিজের দেশেই আক্রমণ করা। এখন আপনারা বলবেন, এটা কী ধরনের পরিকল্পনা? পাকিস্তান নিজের দেশে কেন নিউক্লিয়ার অ্যাটাক করবে? ওয়েল, এর পেছনে পাকিস্তানের লজিক হল, ভারতের একটা ডক্ট্রিন আছে যেখানে বলা আছে যদি পাকিস্তান ভারতের ওপরে অ্যাটাক করে তাহলে ভারত কয়েক ঘন্টায় সোজা পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের এরিয়া ক্যাপচার করবে। তো ভারতীয় এই ডক্ট্রিনের পাল্টা পাকিস্তান প্ল্যান করে, যদি আমরা 60 থেকে 70 কিলোমিটার রেঞ্জে নিউক্লিয়ার তৈরি করি তাহলে যেই ভারত পাকিস্তানের ভেতরে ঢুকবে অমনি আমরা নিজেদের এলাকাতে এই জাতীয় বম মেরে দেব। এতে নিউক্লিয়ার বমের ইম্প্যাক্ট কম হবে যেহেতু এগুলো ছোটো নিউক্লিয়ার ওয়ারহেড, কিন্তু এতে ভারতীয় ফোর্সেস আর কিন্তু পাকিস্তানের ভেতরে বেশি ঢুকতে পারবে না। তো এই জন্যই ছোটো ছোটো সাইজে পাকিস্তানের কাছে আমাদের তুলনায় বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রাখা ছিল। উল্টো দিকে ভারতের নিউক্লিয়ার কম ছিল, কিন্তু আমাদের কাছে প্রপার বড় সাইজের ওয়ারহেড ছিল, যাতে বেজিং, ইসলামাবাদের মতন একটা বড় শহরকে ডেস্ট্রয় করা যায়। কিন্তু সাডেনলি ভারত নিজেদের এই নিউক্লিয়ার অ্যাকচুয়ালি হঠাৎ করেই এতটাই বাড়িয়ে দিয়েছে যে এটা 160 থেকে পুরো 190-এ পৌঁছে গেছে, যেটা কিন্তু বিরাট বড় একটা জাম্প। আর বন্ধুরা মাথায় রাখবেন, এই সমস্তটা কিন্তু হয়েছে গত কয়েক মাসের মধ্যে। এখন এই পর্যন্ত সবটাই ঠিকঠাক ছিল যে ভারত নিজেদের নিউক্লিয়ার ক্ষমতা বাড়াচ্ছে, কারণ আমাদের আমেরিকাকেও চাপে রাখতে হবে। তবে আমাদের কাছে 190টা নিউক্লিয়ার ওয়ারহেড থাকলে এগুলো কিন্তু কোনো মিসাইলে ছিল না, এগুলো আলাদা করে রাখা ছিল। ভারতের প্ল্যান হলো যদি প্রয়োজন পড়ে তখন ভারতীয় ফোর্সেস এগুলো মিসাইলে যুক্ত করে তবেই আক্রমণ করতে পারবে। এতে ভারতের লজিক, যেহেতু এই পুরো প্রসেসে অনেকটা সময় লাগবে, ততক্ষণে কিন্তু সিচুয়েশান কন্ট্রোল করা যাবে আর ভুল বোঝাবুঝির জন্য কোনো রকম নিউক্লিয়ার যুদ্ধ শুরু হবে না। কিন্তু আচমকায় ভারত গত কয়েকদিনে নিজেদের পুরনো সমস্ত নীতিকে ডাস্টবিনে ফেলে নিজেদের এই 190টা ওয়ারহেড থেকে মোটামুটি 12টা ওয়ারহেড আমাদের ব্যালিস্টিক মিসাইলে যুক্ত করার সিদ্ধান্ত নেয়, যার আওতায় সিপ্রির দাবি অনুযায়ী ভারত ইতিমধ্যেই এই সমস্ত নিউক্লিয়ার মিসাইল দেশের বিভিন্ন জায়গায় মোতায়েন করে দিয়েছে, যাতে শর্ট নোটিসে এগুলিকে ফায়ার করা যায়। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে হঠাৎ করে এই রকম সিদ্ধান্তের কারণ কি? তো এই পুরো সিদ্ধান্তটা গত কয়েক মাসেই হয়েছে অপারেশন সিঁদুরের পর। ফলে এর থেকে একটাই মানে বেরোচ্ছে যে ভারত বুঝে গেছে আগামী দিনে ফুল ফ্লেজ যুদ্ধ ছাড়া আর কোনো গতি নেই পাকিস্তানের সাথে। তো সেই সময় এই নিউক্লিয়ার মিসাইল আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, যে যদি কোনো তৃতীয় দেশ এই যুদ্ধে হস্তক্ষেপ করে, মানে চায়না বা আমেরিকা বা যে কেউ, তাদের মাথায় রাখতে হবে যে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হলে ভারতের কয়েক মিনিট লাগবে এই সমস্ত মিসাইল ফায়ার করতে। কিন্তু তাও ভারত এখানে সেফ খেলেছে। ভারত কিন্তু এই 12টা নিউক্লিয়ার মিসাইল কোনো গ্রাউন্ড লঞ্চ মিসাইলে রাখেনি, মানে কোনো অগ্নি মিসাইলে যুক্ত করা হয়নি। এগুলো কোথায় রাখা আছে? এগুলো রাখা আছে জলের নিচে আমাদের নিউক্লিয়ার সাবমেরিনে। কারণ এই মুহূর্তে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টে নিউক্লিয়ার সাবমেরিন সেনাতে সামিল হয়ে গেছে, আর 4র্থ সাবমেরিন রেডি, সেটা ট্রায়াল চলছে। আর কয়েকদিন আগে একটা স্যাটেলাইট ইমেজও ধরা পড়েছিল যে এক জায়গায় ভারত এই 4টে সাবমেরিনকে একসাথে রেখেছিল। তো খুব সম্ভবত ভারত সেই সময় K4 নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের মধ্যে এই নিউক্লিয়ার ওয়ারহেডকে যুক্ত করে সাবমেরিনের ভেতরে মোতায়েন করেছে। এর সুবিধা হলো নিউক্লিয়ার সাবমেরিনের রেঞ্জ মারাত্মক, কয়েক মাস পর্যন্ত এটা জলের নিচে লুকিয়ে থেকে কোথায় চলে যাবে কেউ জানতে পারবে না। উপরন্তু এই K4 ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ প্রায় 4000 কিলোমিটারের বেশি বলা হয়। অফিসিয়ালি তো এটাই, কিন্তু আনঅফিসিয়ালি কত তাও কেউ জানেন। তো স্বাভাবিকভাবে যদি এই মিসাইল সাবমেরিন থেকে লঞ্চ করা হয় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে এটাকে দিয়ে অ্যাটাক করা সম্ভব, কারণ সাবমেরিন সেই দেশের কাছে গিয়ে
তারপর মিসাইল লঞ্চ করবে। তাই ভারত কিন্তু বুদ্ধি করে জলের নিচে এগুলো মোতায়েন করেছে। আর আমাদের এই সমস্ত সাবমেরিন আজকের দিনে কোথায় রাখা আছে কেউ জানে না। আর শুধু তাই নয়, এগুলিকে আরও অদৃশ্য করতে ভারত কিন্তু বঙ্গোপসাগরে পাহাড় কেটে তার নিচে গোপন ঘাঁটি তৈরি করেছে, যার নাম আইএনএস বর্ষা। সেখানে ইতিমধ্যে প্রথম ফেজের কাজ তো শেষ, দ্বিতীয় ফেজ যেটা ফাইনাল তার কাজ একদম শেষের দিকে। ফলে যে কোনো দিন এই ফেসিলিটি চালু হয়ে যাবে। আর এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে সাবমেরিন কখন আসবে কখন বেরোবে তা স্যাটেলাইট দিয়েও জানা যাবে না, কারণ এটা তো আন্ডারগ্রাউন্ড এবং ডিরেক্টলি বঙ্গোপসাগরের সাথে লিঙ্ক করে। এছাড়াও এই এলাকা নিউক্লিয়ার হামলা প্রুফ, মানে এর ওপর নিউক্লিয়ার অ্যাটাক করলেও এর নিচে যে গোপন ঠিকানা আছে তা নষ্ট হবে না। মানে ভারত পুরো প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় বললে এই মুহূর্তে পরিস্থিতি খুব একটা ভালো দিকে যাচ্ছে না। পাকিস্তান যেভাবে পিওকের ভেতর গণহত্যা চালাচ্ছে এবং ওখানকার লোকজন রাস্তায় নেমে পড়েছে, তাতে এটা ভারতের জন্য রাস্তা খুলে দেবে। এবং এর থেকে নজর ঘোরাতে পাকিস্তানের সেনাবাহিনী কী করছে, হয় ভারতের টেরর অ্যাটাক বা ভারতের সাথে যুদ্ধের কোনো পরিকল্পনা করছে। তো প্রতিবার ভারত আগে যে অ্যাটাক করেছে তার চেয়ে মারাত্মক অ্যাটাক করছে। উদাহরণ হিসেবে প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক ছিল, তারপর এয়ার স্ট্রাইক হলো, তারপর অপারেশন সিঁদুরে সবই ধ্বংস করেছে। কিন্তু এবারে যদি পাকিস্তান আবার উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করে তাহলে আগের চেয়েও মারাত্মক কিছু করতে হবে। আর সেক্ষেত্রে পিওকে টেক ওভার ছাড়া আর তো গতি নেই। আর এমন পরিস্থিতিতে বাকি দেশকে দূরে রাখতে এই নিউক্লিয়ার মিসাইল কাজে দেবে। এবং তার সাথে এই পাকিস্তানের জন্য এটা মেসেজ যে আমরা কিন্তু 2 মিনিটে ওদের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করে দিতে পারি। আর এখন আমাদের কাছে সেই ক্ষমতাটা রয়েছে। ভারতীয় ফোর্সেস অপেক্ষা করবে না এই নিউক্লিয়ার ওয়ারহেড মিসাইলে যুক্ত করে তারপর অ্যাটাকের জন্য। তো দেখা যাক এখন পরিস্থিতি কোন দিকে এগোয় আর পিওকের লড়াই কোথায় গিয়ে ঠেকে।